হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা মূলত হচ্ছে সিকান্দারের টিজারকে কেন্দ্র করে। এবার আমি যে টাইমে ভিডিও করছি এটা হচ্ছে আজকে 11টা 7। ঠিক এই টাইমে আজকে টিজার আসার কথা ছিল এবং আমার দেখে রিভিউ করার কথা ছিল, কিন্তু আমি হঠাৎ দেখলাম আজকে প্রিমিয়ারে গিয়ে মোটামুটি 11টার পর থেকে আমি ওয়েট করেছিলাম, রেডি হয়েছিলাম। আমি জানতামই না যেটা পোস্টপোন হয়ে গেছে কোনোভাবে, অতটা খেয়াল রাখিনি। গিয়ে দেখলাম যে টিজার টাইম পুরো পাল্টে গেছে, এখন আসতে চলেছে বিকেল 4টে 5-এ। তো এটাকে আর কি বলবো, যদিও তারা কারণ বলছে মনমোহন সিংজির প্রয়াণের কারণেই তারা যে নেশান থেকে যে আজকে তাকে ট্রিবিউট জানানো হবে সেটাকে সম্মান জানিয়ে তারা পিছ হচ্ছে। কিন্তু তারা তো একটা দিন অলরেডি পোস্টপোন করলো, এবং সত্যি কথা বলতে কি আজকালকার দিনে না মানুষের একটা ব্যস্ত, আগেকার মতো আমরা তো স্কুল জীবন বা কলেজ জীবন কাটাচ্ছি না, প্রত্যেকেই ব্যস্ত। এরকম অনেক সলমান ফ্যান্সরাও নিজেদের কাজকর্ম বাতিল রেখেছিল কালকের জন্য, তারপর কালকে এলো না। তো আজকে সকাল 11টা থেকে অনেকেই হয়তো নিজেদের কাজকর্ম অফ রেখেছিল এটার জন্য। তো যাই হোক, আলটিমেটলি আবার টাইম চেঞ্জ করা হয়েছে। এবং এইগুলো না আমার কোথাও গিয়ে মনে হয় একটু ভুল, কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই প্রফেশনালিজমটা থাকার খুব দরকার রয়েছে। আজকে শাহরুখ খান জওয়ানের প্রত্যেকটা জিনিস কিন্তু টাইমে টাইমে এনেছিল, যে কারণে সেই অডিয়েন্স এঙ্গেজমেন্টটা ভরপুর ছিল। একসঙ্গে বসে 80-90 হাজার দর্শক প্রিমিয়ার দেখছিল, কারণ সবাই জানে ওই টাইমেই আসছে। তো এই জিনিসটা বারবার আই থিঙ্ক করা কখনো ঠিক নয়। তবে যাই হোক, অপেক্ষার ফল ভালো হয়। এত কিছুর পরে যদি টিজারটা ভালো হয়ে যায় তাহলে আর কোনো প্রবলেম নেই। যদি আমরা সালমান খানকে এমনভাবে দেখি যা এটাকে শেষ কয়েক বছর আমরা দেখতে পাইনি, তাহলে সত্যি কথা এতটা অপেক্ষা পুরোপুরি কী বলবো সফল হয়ে যাবে। আর যদি সেটা না হয়, যদি দেখি নর্মাল অর্ডিনারি কিছু, তাহলে কিন্তু মানুষ একটু হলেও হতাশ হবে। যেটা জন্মদিনের দিন না হলে হয়তো কিছুটা কম হতো, কিন্তু এতটা অপেক্ষা বাড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষের প্রত্যাশা বাড়ানো হচ্ছে। তারপর যদি দেখা যায় তেমন কিছু না, তাহলে কিন্তু ওটা খুব ব্যাকলাস পেতে পারে। তো আশা করবো ভালো হোক, দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এর পরবর্তী আপডেট কয়েকটা রয়েছে, সেগুলো নিয়ে এক এক করে কথা বলছি। তো একদম প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে এস এস রাজামৌলি এবং মহেশবাবুর যে আপকামিং প্রজেক্ট যেটা আসতে চলেছে, SSMB 29। এবং এটার বাজেটই ধরা হচ্ছে প্রায় 1000 কোটির ওপরে, বিগেস্ট প্রজেক্ট অফ ইন্ডিয়ান ফিল্ম অল টাইম, সবথেকে বড় বাজেট। এবং মহেশবাবুর পুরোপুরি কেরিয়ার পাল্টে যেতে পারে। এখন একটা খারাপ পেজ যাচ্ছে, যদিও তার খারাপ সিনেমা অনেক ভালো বিজনেস করে, খারাপ রিভিউ পেয়েও। তো সেদিক দিয়ে রাজামৌলিকে কেউ যখন কেরিয়ারে পেয়ে যায়, তার থেকে আনন্দের মুহূর্তে পৃথিবীতে আর কিছু হতে পারে না কোনো অভিনেতার কাছে। তো এটা তো হচ্ছে, এবং এটা বিগেস্ট অ্যাডভেঞ্চার মুভি এটা হতে চলেছে। এবং এই সিনেমায় নায়িকা হিসেবে কিন্তু ভাবা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার কথা, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং এটাই হবে প্রিয়াঙ্কা চোপড়ার এতদিনের গ্যাপ নেওয়ার পরে প্রথম ইন্ডিয়ান মুভি। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কোথায় গিয়ে পৌঁছবে, এতদিন পর প্রিয়াঙ্কা চোপড়াকে পাওয়া, প্লাস এস রাজামৌলি পরিচালক, প্লাস মহেশবাবু। ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে জমে ক্ষীর হয়ে যাচ্ছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এর পরবর্তী আপডেটটা দেবো জেলার 2কে কেন্দ্র করে। আমি তো এটা নিয়ে খুবই এক্সাইটেড রয়েছি যে জেলারে পার্ট 2তে কীভাবে রজনীকান্তকে আবার প্রেজেন্ট করে, পুরোপুরিভাবে। আমি তো দারুণভাবে এক্সাইটেড রয়েছি। তো এটা তরফ থেকে বেশ কিছু আপডেট আসছে, এবং শুটিং আর কদিনের মধ্যেই হয়তো স্টার্ট হয়ে যাবে, এমনই আপডেট শোনা যাচ্ছে। কুলি নিয়ে এই মুহূর্তে রজনীকান্ত ব্যস্ত থাকলেও মোটামুটি জানা যাচ্ছে পরের বছরের শুরুর দিক করে এটার কাজও স্টার্ট হয়ে যাবে। তবে যেটা বড় চমক হচ্ছে, এই সিনেমায় একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্টিংয়ে যোগ দিয়েছে শ্রীনিধি শেট্টি, যাকে তোমরা KGF-এ দেখেছিলে। KGF 1, KGF 2 এই রকি ভাইয়ের যে নায়িকা হয়েছিল, সেই সিনেমায় থাকতে চলেছে। খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এবং ওটার খুব গুরুত্ব থাকতে চলেছে এই সিনেমাতে। তো দেখা যাক সেটা কেমন হয়। আমি তো বেশ এক্সাইটেড রয়েছি জেলার 2 নিয়ে। এবং যেহেতু নেলসন ডাইরেক্টর, আমি নেলসনের কাজ খুব পছন্দ করি। এবং জেলার তারপর আরও যে কাজগুলো রয়েছে সেগুলো দেখার পরে তো তার পরিচালনার প্রতি এক্সপেকটেশন অনেকটাই বেড়ে গেছে। তো দেখা যাক সেই এক্সপেকটেশন পূরণ হয় কিনা জেলার 2তে, কারণ জেলার 1 কিন্তু দারুণ একটা কাজ ছিল। তো জেলার 2কে কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ করতে হবে। দেখা যাক সেটা শেষ পর্যন্ত পূরণ করতে আলটিমেটলি পারে কিনা। এরপর মূলত কথা বলবো একটা ট্রেলার নিয়ে। এটা হচ্ছে ভাগ্যলক্ষ্মীর ট্রেলার। এবং এটার যখন প্রথম আমি নাম শুনেছিলাম এবং পরিচালকের নাম লেখা ছিল মৈনাক ভৌমিক, এমনটা আমার সাথে খুব কমই হয়েছে। আমি ভেবে নিয়েছিলাম এটা পুরোপুরি একটা ফ্যামিলি ড্রামা, আদ্যপান্ত ওই একই টাইপের গল্প হবে, নাম শুনে মনে হয়েছিল, বা পোস্টার ডিজাইন থেকে মনে হয়েছিল। কিন্তু যখন থেকে এটা টিজার এসেছিলো তখন থেকে এটা নিয়ে এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেছিলো। আর কাল যখন ট্রেলার দেখলাম, ঠিকই করে নিয়েছি এই কাজটা ফার্স্টে দেখতে হবে। দেখো, অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর আমি নিজে খুব বড় ভক্ত। তার ব্যক্তিগতভাবে তো সে মানুষ হিসেবে কেমন, সেই কথা আমি যাচ্ছি না, কারণ সেটা আমার খুবই খারাপ লেগেছিলো। ওইভাবে হিংসাত্মক পোস্ট করা উচিত হয়নি, সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। কিন্তু আমি আবার বলছি, কাজের জায়গাটা অন্যরকম, সেখানে যে কাজ আসছে সেটা ভালো দিক খারাপ দিক আমাদেরকে সবটাই আলোচনা করতে হবে। তার কারণ ভাগ্যলক্ষ্মীর ট্রেলারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ হয়েছে। তারা প্রথম থেকে প্রমিস করেছিল একটা ব্রুটাল ভায়োলেন্স তারা দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওদের বাড়িতে, যেখানে আমরা সোলাঙ্কি এবং ঋত্বিককে দেখতে পাচ্ছি দম্পতি, তাদের বাড়িতে একটা মার্ডার ঘটে গেছে। এবার ওটা কীভাবে ঘটেছে না ঘটেছে সেটা কিন্তু গল্পের মধ্যে বলা হচ্ছে না, বা কী কারণে ওটা ঘটেছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। একটা ট্রেলার দেখে তুমি কিন্তু গল্প প্রেডিক্ট করতে পারবে না, গল্পটা তারা পুরোপুরি লুকিয়ে রেখেছে। এবং যেটা অবাক করে দেওয়ার মতো, এরকম ভায়োলেন্স বাংলা সিনেমায় কিন্তু খুব একটা দেখা যায় না। যে বাজেট এখানে বানানো হয়, যেরকম ধরনের এখানে কী বলবো বাধ্যবাধকতা রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তারা যে ধরনের জিনিসপত্র দেখিয়েছে,
একটা জায়গাতে দেখতে পাচ্ছি যে তারা সার্চ করছে কম্পিউটারে যে কীভাবে মানে হিউম্যান বডিকে কাটতে হয়, তারপরেই দেখা যাচ্ছে পুরোপুরি একটা জিনিস এনে পুরো এক বডিটাকে ছন্নছাড়া করা হচ্ছে, রক্ত চারদিকে ছিটিয়ে পড়ছে। এরকম জিনিস কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখেনি। সাউথের বা অন্যান্য ইন্ডাস্ট্রি সিনেমা এখন ভায়োলেন্স দেখা যায়, যেমন রিসেন্ট এসছে মার্কো, সেটা একটা দেখেছি। কিন্তু এইখানে যেভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে মানে এদের জীবনে না এই ভায়োলেন্সটা প্রয়োজন হয়ে পড়ছে, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এরাও কিন্তু দিশেহারা। দেখবেন যখন এই ঋত্বিক মারতে যাচ্ছে প্রথমবারের জন্য, হাত কাটতে যাচ্ছে, সোলঙ্কি চোখ বন্ধ করে আছে আর ঋত্বিকদা বলছে তাহলে কি আমিই মারি, তখন সোলঙ্কি বলছে হ্যাঁ তুমি মারো। মানে ওরাও কিন্তু দিশেহারা হয়ে পড়েছে, ওরা এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে ওদেরকে শেষ পর্যন্ত ওরকম হয়ে যেতে হয়েছে। এছাড়া বাদবাকি কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলোকে খুবই মিস্টিরিয়াস লাগছে। তো এমন একটা ট্রেলার যেটা কিন্তু সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড করছে, এবং মৈনাক ভৌমিকের কাছ থেকে আমি এরম কাজ সত্যি এক্সপেক্ট করিনি, বা বাংলা ইন্ডাস্ট্রির কাছ থেকে আমি এরম কাজ কিন্তু সত্যি এক্সপেক্ট করিনি। অবশ্যই বলবো ট্রেলারটা সবাইকে দেখো, ভালো কাজের পাশে ভাই থাকতে হবে। তো অবশ্যই ট্রেলারটা গিয়ে দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। আমি লিঙ্ক দরকার হলে কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ট্রেলারটা কিন্তু চেক আউট করতে পারো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে ট্রেলারটা, বেশ ভালো কেন বলছি মানে দারুণ লেগেছে এক কথায় বলতে গেলে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিস 4 নিয়ে বলাতে পারে মানে রিসেন্টলি সব থেকে বড়ো খবর অলরেডি চলে এসছে। প্রথম কথা তো এটা তো করণ মালহোত্রা ডিরেক্ট করতে চলেছে, এমনই তথ্য উঠে আসছে ফাইনালি। এবার করণ করবে নাকি সিদ্ধার্থ মালহোত্রা করবে সেটা মানে করণ করবে নাকি সিদ্ধার্থ আনন্দ করবে সেটা আমরা সময় এলে আরও আপডেট বুঝতে পারবো। তবে এখনও অবধি যেটুকু শোনা যাচ্ছে যে করণ মালহোত্রার উপরে নাকি দায়িত্ব সত্যি চাইছে ঋত্বিক রোশন, এবং প্রায় সেটা যদি হয় তাহলে এত যুগ পরে আবার আমরা অগ্নিপথের পরে এই ঋত্বিক রোশন এবং করণ মালহোত্রা জুড়িটাকে পেতে চলেছি। এবং যেটা বড় খবর হচ্ছে এটা শুটিং ফাইনালি হতে চলেছে, ওয়ার 2 এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং এখন এটার ক্রিস 4 রেকির কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং যেটা বড় খবর মোটামুটি 2025-এর সামার থেকে এই সিনেমাটা কিন্তু শুটিং চার্জ হতে চলেছে, অর্থাৎ মোটামুটি মার্চ, এপ্রিল, মে এবং জুন, জুলাই, এই যে পুরো 5 মাস যেটাকে সামার টাইম বলা হয় থাকে, এই পুরো সামার টাইমকে কেন্দ্র করে তার একটা বিরাট বড় শিডিউল প্ল্যান করছে ক্রিস 4-এর জন্য। এবং আমি তো খুব এক্সাইটেড। এবং যেটা ইনসাইডার রিপোর্ট ছিল যে এখানে আমরা আবার জাদুকে মানে ফেরত পেতে চলেছি, প্লাস ক্রিসের আমরা দুটো আলাদা আলাদা ভার্সন দেখতে পাবো। একটা ক্রিসের যে ভার্সন আমরা দেখে এসেছি ভালো, আবার একটা এভিল ক্রিস নাকি এই সিনেমায় থাকতে পারে, এমন তো অনেক কিছুই শোনা যাচ্ছিল। প্লাস ভিলেন হিসেবে একটা স্ট্রং নামেরও রিমোর উঠে আসছিল। তো যে কারণে ক্রিস 4 যদি আসে অনেক অনেক রেকর্ড কিন্তু ব্রেক করতে পারে। যে পুষ্পা 2 বক্স অফিস নিয়ে তো কথা হচ্ছে, আমার তো মনে হয় ওয়ার 2 এর থেকেও বা অন্যান্য অনেক সিনেমার থেকেও ক্রিস একটা এমন সিনেমা যেটা কিন্তু এক এক দিনে মানে মার্কাটারি বক্স অফিসে নিতে পারে। এবং আমরা জানি ঋত্বিক রোশন যখন ক্রিস 3 এনেছিল সেই সময় দাঁড়িয়ে দ্রুততম 200 কোটির বক্স অফিস এনেছিল ওই টাইমে দাঁড়িয়ে, এবং ক্রিস 1 যখন এসেছিল ওই টাইমে দাঁড়িয়ে বিগেস্ট বক্স অফিস এনেছিল। এবং আমরা জানি ক্রিস আমাদের ভারতের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপার হিরো, লোকে পাগলের মতো পছন্দ করে এবং একটা গোটা জেনারেশন ফ্যান। তো এটা যখন আসবে কোনো রেকর্ড আমার মনে হয় না আস্ত রাখবে বলে, যদি থেকে ঠিকভাবে বানাতে পারে। আর রাকেশ রোশন এই কাজটা প্রডিউসার হিসেবে থাকছে, ডাইরেক্টর হিসেবে থাকছে না। তো প্রচণ্ড এক্সপেকটেশন ক্রিস 4 নিয়ে। আমি চাইবো খুব সিক্রেট একটা অ্যানাউন্সমেন্ট আসুক। পরের বছরই তো জানুয়ারিতে ঋত্বিকের জন্মদিন, সেদিন দেখা যাক কোনো আপডেট আসে কি না। ওয়ার 2 এর তো সম্ভবত কিছু একটা আপডেট আসবে আমার মন বলছে, যদিও কারোর জন্মদিনে এখন আমি এক্সপেকটেশন রাখছি না। জন্মদিনে এখন আপডেট না দেওয়া একটা নতুন ট্রেন্ড হয়েছে। শাহরুখ খানকে দেখলাম কিছু দিল না, জিদ্দাকে দেখলাম কিছু দিল না, সলমান খান দিতে চেয়েছিল কিন্তু কারণের জন্য এলো না, যদিও সলমান খান দিত কিন্তু ভাগ্য সহায় হলো না। দেবদার জন্মদিনেও কোনো আপডেট এলো না। তো দেখা যাক ঋত্বিকের জন্মদিনেও কোনো আপডেট আলটিমেটলি আসে কি না। তো আশা তো রাখছি, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এগুলোই মিললে আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।